যে চ্যাপ্টারটা স্টার্ট করছি সেই চ্যাপ্টারটা হচ্ছে সেল। ফার্স্ট চ্যাপ্টার, সেল কি? সেল ইজ দ্য বেসিক স্ট্রাকচারাল and functional unit of life। যে কোনো অর্গানিজমসে, সেটা অ্যানিমেল হোক, প্লান্ট হোক, যে কোনো অর্গানিজমসের বডি ইজ মেড আপ অফ সেল। অর্গানিজমস দুরকম হয়, ইউনিসেলুলার অর্গানিজমস, মাল্টিসেলুলার অর্গানিজমস। ইউনিসেলুলার অর্গানিজমসের বডি ইজ মেড আপ অফ ওয়ান সেল or সিঙ্গল সেল। আর যেগুলো মাল্টিসেলুলার অর্গানিজমস, সেই মাল্টিসেলুলার অর্গানিজমসদের বডি মেড আপ অফ মোর দ্যান ওয়ান সেল। সেল ইজ আ মেমব্রেন বাউন্ড স্ট্রাকচার। যেমন যে কোনো বিল্ডিংয়ের ক্ষেত্রে ইটগুলো সাজিয়ে পরপর যেরকম বিল্ডিং তৈরি হয়, সেরকম যে কোনো অর্গানিজমসের বডি ফর্মেশনের জন্য সেলগুলো একসাথে গ্রুপ করে সেই অর্গানিজমসের বডি তৈরি করে। তো সেলের এই চ্যাপ্টারে আমরা কি পড়ব? সেলের স্ট্রাকচার পড়ব, আর সেলের ভেতরে যে অর্গানেলস রয়েছে তাদের স্ট্রাকচার আর ফাংশন পড়ব। তো সেল যে আমরা স্টাডি করব, তাদের স্ট্রাকচার আমরা স্টাডি করব। তো সেলের স্ট্রাকচারটা আমরা কোথায় দেখতে পাই? সেল হচ্ছে মাইক্রোস্কোপিক স্ট্রাকচার। মাইক্রোস্কোপিক স্ট্রাকচার মিন্স যাকে আমরা খালি চোখে দেখতে পাই না। যেমন যে কোনো অর্গানিজমসের সেলকে আমরা কিন্তু খালি চোখে দেখতে পাবো না। তো তাদের এই সেলকে স্টাডি করার জন্য আমরা যেটাকে ইউজ করি সেটা হচ্ছে মাইক্রোস্কোপ। এই মাইক্রোস্কোপ অনেক রকমের হয়। সিম্পল মাইক্রোস্কোপ, কম্পাউন্ড মাইক্রোস্কোপ, ইলেকট্রনিক মাইক্রোস্কোপ, লাইট মাইক্রোস্কোপ। আমাদের স্কুল লেভেলে আমরা যে দুটো মাইক্রোস্কোপ বেশি ইউজ করে থাকি তারা হচ্ছে সিম্পল মাইক্রোস্কোপ আর কম্পাউন্ড মাইক্রোস্কোপ। আচ্ছা, তো সেলের ওভারঅল স্ট্রাকচার কি আমরা দুটো ভাগে ভাগ করছি। সেল একটা হচ্ছে আউটার মেমব্রেন আর অর্গানেলস। আউটার মেমব্রেন অ্যান্ড অর্গানেলস। আউটার মেমব্রেনে কী কী পড়ে? আউটার মেমব্রেনে আসছে সেল ওয়াল আর সেল মেমব্রেন। সেল ওয়াল আর সেল মেমব্রেন। সেল মেমব্রেনটা বোথ প্লান্ট আর অ্যানিমাল দুজনেরই রয়েছে, বাট সেল ওয়ালটা শুধু দেখা যায় প্লান্টসের ক্ষেত্রে। সেল অর্গানেলসের মধ্যে কী কী পড়ব? মাইটোকন্ড্রিয়া, রাইবোজোম, লাইসোজোম, গলগি অ্যাপারেটাস और গলগি বডি, ক্লোরোপ্লাস্ট বা প্লাস্টিড, লাইসোজোম লিখেছি। আচ্ছা, এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম, যেটাকে আমরা শর্টে বলছি ইয়ার। এইগুলো স্ট্রাকচার অ্যান্ড ফাংশন আমরা স্টাডি করব। তো ফার্স্টে আমরা আসছি আউটার মেমব্রেন, সেল ওয়াল। সেল ওয়াল কীরকম দেখতে হয়? এরকম
এটা একটা প্লান্ট সেল এঁকেছি। এটা অ্যাডজাসেন্ট সেলস। অ্যাডজাসেন্ট সেলস মানে হচ্ছে যে সেলের পাশের সেলগুলোকে আমরা বলছি অ্যাডজাসেন্ট সেলস। তো এটা এগুলো হচ্ছে অ্যাডজাসেন্ট সেলস। আচ্ছা, এটা হচ্ছে সেল। সেলের মাঝখানে যে স্পেসটা রয়েছে এইখানে, এইটাকে বলে মিডল ল্যামেলা। এটা হচ্ছে মিডল ল্যামেলা। তার ভেতরে যে লেয়ারটা রয়েছে সেটাকে আমরা বলছি প্রাইমারি ওয়াল। তার ভিতরে আরও একটা ওয়াল লেয়ার রয়েছে, সেটাকে আমরা বলছি সেকেন্ডারি ওয়াল। কখনো কখনো সেকেন্ডারি ওয়ালের ভেতরেও আরও একটা ওয়াল থাকে, সেটাকে আমরা বলছি টারশিয়ারি ওয়াল। এটা হচ্ছে সেল ওয়াল, এর ভেতরে রয়েছে সেল মেমব্রেন। ঠিক আছে, তাহলে সেল ওয়ালের থিকনেস হচ্ছে এইটা, মানে এই লেয়ারগুলো সেল ওয়ালে রয়েছে। এদের মধ্যে সেলুলোজ, হেমিসেলুলোজ, পেকটিন, এই মেটেরিয়ালগুলো দিয়ে সেল ওয়াল তৈরি। তাই জন্য সেল ওয়াল খুব রিজিড হয়। সেল ওয়ালের আর নেচার কি, এদের ফাংশন কি, এটা পারমিয়েবল। পারমিয়েবল হওয়ার জন্য এদের এখানে প্লাজমোডেসমাটা বলে একটা পোর্শন থাকে, যে স্ট্রাকচারটা হেল্প করে একটা সেল থেকে আরেকটা সেলের মধ্যে সাইটোপ্লাজমিক কানেকশনটাকে বজায় রাখে। তো এই যে দুটো সেলের মধ্যে যে সাইটোপ্লাজমিক কানেকশন রাখছে প্লাজমোডেসমাটা, এবং এছাড়াও সেল ওয়াল পারমিয়েবল হওয়ার জন্য গ্যাসিয়াস এক্সচেঞ্জ লিকুইডগুলো ট্রান্সফার হতে পারে ফ্রম ওয়ান সেল টু অ্যানাদার সেল। আচ্ছা, নেক্সট আসছি সেল মেমব্রেন। আর আমরা এটাকে কি বলতে পারি, প্লাজমা মেমব্রেন। প্লাজমা মেমব্রেনকে আমরা আরও একটা বলি টার্ম, সেটা হচ্ছে পিএলপি মেমব্রেন, আর এটাকে আমরা বলছি প্রোটিন লিপিড প্রোটিন। বা ইউনিট মেমব্রেনও বলি আমরা এটাকে। এটা স্ট্রাকচারটা কীরকম, ব্ল্যাক কালারে যেগুলো এঁকেছি সেগুলো হচ্ছে প্রোটিন। প্রোটিন দু রকম আছে, আর এই রেড কালারে যেটা আঁকলাম সেটা হচ্ছে লিপিড লেয়ার। লিপিডের এখানে বাই লেয়ার রয়েছে, দুটো লেয়ার থাকে। আচ্ছা, প্রোটিন বাইরে থেকে যে প্রোটিনগুলো রয়েছে এগুলোকে আমরা বলছি এক্সট্রিনসিক প্রোটিন। আর ভিতরের দিকে যে প্রোটিনগুলো আছে এগুলোকে আমরা বলছি ইন্ট্রিনসিক প্রোটিন।
এক্সট্রিনসিক প্রোটিন, ইন্ট্রিনসিক প্রোটিন। ইন্ট্রিনসিক প্রোটিনটা রয়েছে, তার মাঝখানে দেখা একটা প্যাসেজ রয়েছে, এই প্যাসেজটাকে আমরা বলছি পোরিন, এই যে পোর্স, এটাকে আমরা বলছি পোরিন প্রোটিন। ফাংশন অফ পোরিন কি? ফাংশন ইজ ট্রান্সফার মেটেরিয়াল ফ্রম সেল টু আউটসাইড অ্যান্ড ফ্রম আউটসাইড ইন দ্য সেল। কী হচ্ছে, এর মধ্যে দিয়ে একটা সার্টেন অ্যামাউন্টের, সার্টেন ডায়ামিটারের মেটেরিয়াল যেগুলো রয়েছে, যেমন সেল মেমব্রেনের কে আমরা বলি হচ্ছে সেমি পারমিয়েবল। সেমি পারমিয়েবল, কেন আমরা এটাকে সেমি পারমিয়েবল বলছি সেটা আমরা এই প্রোটিনের স্ট্রাকচারটাকে দেখলে বুঝতে পারবো। এই প্রোটিনের যে পোরিন পোর্টটা আমরা এঁকেছি, তো এইখানে পোর্স দিয়ে যে কোনো ডায়ামিটারের মেটেরিয়াল কিন্তু পাস করতে পারবে না সেলের ভেতরে। এই ডায়ামিটারের থেকে ছোট যে ডায়ামিটারের পার্টিকেলসগুলো রয়েছে সেগুলোই কিন্তু সেলের ভেতরে ঢুকতে পারবে বা সেল থেকে বাইরে বেরোতে পারবে। সেই জন্য সমস্ত ডায়ামিটারের মেটেরিয়ালকেও অ্যালাউ করে না সেলের ভেতরে ঢুকতে, তাই আমরা সেল মেমব্রেনকে বলি সেমি পারমিয়েবল। সেল মেমব্রেন ইজ সেমি পারমিয়েবল। এবং কেন হয় সেটা এই ইন্ট্রিনসিক প্রোটিনের ভেতরে যে ডায়ামিটার রয়েছে পোরিন প্রোটিন, তার ডায়ামিটারের জন্য। আচ্ছা, এখানে এই প্রোটিনগুলো মুভ করতে পারে নিজেদের মধ্যে, সেজন্য এই মুভমেন্টটাকে আমরা বলি ফ্লিপ ফ্লপ মুভমেন্ট। ফ্লিপ ফ্লপ মুভমেন্ট। আর এই এরকম স্ট্রাকচারটা যে সায়েন্টিস্টরা এটাকে ডেসক্রাইব করেছে তারা হলো সিঙ্গার অ্যান্ড নিকলসন। যে সায়েন্টিস্টরা এটা করেছে তাদের নাম হলো সিঙ্গার অ্যান্ড নিকলসন। এরা এই স্ট্রাকচারটা প্লাজমা মেমব্রেনের নাম দিল কি? নাম দিয়েছে ফ্লুইড মোজাইক মডেল। ফ্লুইড মোজাইক মডেল। কেন এটাকে ফ্লুইড মোজাইক মডেল বলছে? মোজাইক বিকজ এখানে সিমেন্ট হচ্ছে লিপিডগুলো, লিপিডের মিডিয়ার মধ্যে প্রোটিনগুলো আটকানো রয়েছে। প্রোটিনস আর স্টাক দ্য মিডিয়াম অফ দ্য লিপিড। যেমন মোজাইকে সিমেন্টের মধ্যে ছোটো ছোটো স্টোনসগুলোকে বসানো থাকে, ঠিক সেই রকম স্ট্রাকচারের সাথে এটাকে সিমিলারিটি এরা এনেছে, তাই এটার নাম দিয়েছে মোজাইক স্ট্রাকচার। বাট ফ্লুইড কেন বলছে? ফ্লুইড বলছে এই প্রোটিনসগুলো মুভ করছে, যেটা আমি মাত্র বললাম, মুভমেন্ট অফ দ্য প্রোটিন কল্ড ফ্লিপ ফ্লপ মুভমেন্ট। এই মুভমেন্ট করছে বলে এদেরকে নাম দিয়েছে ফ্লুইড। তো ফ্লুইড মোজাইক মডেল বাই সিঙ্গার নিকলসন ডেসক্রাইব করছে দ্য স্ট্রাকচার অফ প্লাজমা মেমব্রেন। আচ্ছা, তো আমরা সেলের আউটার মেমব্রেনটা পড়লাম, আউটার স্ট্রাকচার যেটা সেল ওয়াল আর সেল মেমব্রেন। এবার আমরা চলে আসছি অর্গানেলসে। অর্গানেলস মানে কি? হোয়াট আর অর্গানেলস? অর্গানেলস আর দ্য specific structure in the cell that have definite structure and definite functions. সমস্ত অর্গানেলস যেগুলো আমরা পড়বো সেলের মধ্যে, প্রত্যেকের একটা স্পেসিফিক ফাংশন আছে, একটা স্পেসিফিক স্ট্রাকচার আছে, কোনোটার সাথে কোনোটার কিন্তু সিমিলারিটিস নেই। তো ফার্স্ট অর্গানেল যেটা আমরা পড়ছি তার নাম হলো মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়ার প্রত্যেকটা অর্গানেলসের বেশিরভাগ ক্ষেত্রে 80% অর্গানেলসেরই একটা করে নিকনেম আছে। যেমন মাইটোকন্ড্রিয়া ইজ কল্ড দ্য পাওয়ার হাউস অফ সেল। পাওয়ার হাউস অফ সেল। Why it is called powerhouse of cell? Because mitochondria stores energy in the form of ATP. এই টার্মটা আমরা আগে পড়ে এসেছি প্রিভিয়াস ক্লাসে। তো মাইটোকন্ড্রিয়ার স্ট্রাকচারটা আমরা আগে দেখে নিই কীরকম দেখতে হয় একে। ওপর থেকে দেখলে মাইটোকন্ড্রিয়া ঠিক এরকম কাঠবাদামের মতন দেখতে লাগবে। এবার এটাকে আমরা যদি সেকশন কাটলে তার ইনার স্ট্রাকচারটা কীরকম? আচ্ছা, এখানে একটা জিনিস বলি, আমরা যে স্ট্রাকচারগুলো স্টাডি করছি, প্লাজমা মেমব্রেনের স্ট্রাকচার স্টাডি করলাম, নেক্সট আমরা বাকি যে অর্গানেলসগুলো স্টাডি করবো সবগুলো কিন্তু আলট্রা স্ট্রাকচার। হোয়াট ইজ আলট্রা স্ট্রাকচার মানে যেটা আমরা ইলেকট্রনিক মাইক্রোস্কোপিক ভিউতে দেখতে পাচ্ছি, হাইলি ম্যাগনিফিকেশন বা হাইলি ম্যাগনিফাইড ভিউজ যে কোনো স্ট্রাকচারের, সেটাকে আমরা বলছি আলট্রা স্ট্রাকচার। তো মাইটোকন্ড্রিয়ার ইনার স্ট্রাকচারটা কীরকম? এটা আউটার মেমব্রেন আঁকলাম। ইনার মেমব্রেনটা এরকম ফিঙ্গার লাইক প্রজেকশনস তৈরি করেছে ইনার সাইডে।
এর ইনার মেমব্রেনের ভেতরের ফোল্ডিংসের গায়ে টেনিস র্যাকেট লাইক স্ট্রাকচার রয়েছে, যেটাকে আমরা বলছি F1 পার্টিকেল অর অক্সিজোম অর ফার্নান্ডেজ-মোরান সাবইউনিট। এটা হচ্ছে আউটার মেমব্রেন। ইনার মেমব্রেন ফোল্ড করেছে, ইনার মেমব্রেন ফোল্ড করেছে, ফিঙ্গার লাইক প্রজেকশনসটা তৈরি করেছে, তার নাম হলো ক্রিস্টি। ক্রিস্টির সারফেসে যে টেনিস র্যাকেট লাইক স্ট্রাকচার রয়েছে সেটাকে কি বলছি, সেটাকে আমরা বলছি F1 পার্টিকেল অর ফার্নান্ডেজ-মোরান সাবইউনিট অর অক্সিজোম। আচ্ছা, এদের ভেতরে যে সাইটোপ্লাজম রয়েছে মাইটোকন্ড্রিয়ার ভেতরে, সেই সাইটোপ্লাজমটাকে আমরা বলছি ম্যাট্রিক্স। মাইটোকন্ড্রিয়ার আরেকটা স্পেসিফিক ফাংশন, স্পেসিফিক পয়েন্ট হলো মাইটোকন্ড্রিয়া ইটস ক্যারি ইটস ওন ডিএনএ, যে জন্য মাইটোকন্ড্রিয়াকে আমরা বলি ইজ আ সেমি অটোনোমাস অর্গানেল। সেমি অটোনোমাস অর্গানেল বিকজ ইট কন্টেইনস ইটস ওন ডিএনএ অ্যান্ড রাইবোজোম। এবার ওন ডিএনএ রাইবোজোম ক্যারি করার জন্য হয় কি, নিজের প্রোটিনটা নিজে তৈরি করতে পারে, আর নিজস্ব ডিএনএ আছে বলে এ নিজে ডিএনএর নেচার যেটা হয় রেপ্লিকা তৈরি করতে পারে, ডিএনএ নিজের মতনই আরেকটা ডিএনএ তৈরি করতে পারে, রেপ্লিকেশন করতে পারে। তো এরা নিজের মতন করে ডিএনএটাকে ফর্ম করতে পারছে, তাই জন্য আমরা এটাকে বলছি সেমি অটোনোমাস অর্গানেল। আচ্ছা, আউটার সারফেসে মাইটোকন্ড্রিয়ার যে স্ট্রাকচারটা আমরা দেখছি 75 আর্মস্ট্রং ডিস্টেন্সে, এটাকে আমরা বলছি পার্সনস সাবইউনিট। এই হলো মাইটোকন্ড্রিয়া স্ট্রাকচার। তো মাইটোকন্ড্রিয়াকে কী করছে, এই অক্সিজোম, এটাকে আমি একটু ইলাবোরেটলি এখানে দেখাচ্ছি। এই হচ্ছে তার হেড, দিস ইজ নেক অ্যান্ড ইটস বেস। এটা হচ্ছে F1 পার্টিকেল বা ফার্নান্ডেজ-মোরান সাবইউনিট। এখান থেকে H+ আয়ন্স মুভ করে, আর এই যে হেড পোর্শনটা, এই হেড পোর্শনটা থেকে তৈরি হচ্ছে এটিপি। এইটা ঘুরতে থাকে। কমলা লেবুর যে স্ট্রাকচারটা রয়েছে আমরা এই খোসা ছাড়ালে ভেতরে যেটা দেখতে পাই, সেরকমই এর ভেতরেও এরকম দুটো আলফা দুটো বিটা এরকম পার্টিকেলসগুলো নিয়ে অক্টামার আছে ভেতরে। সেইগুলো দিয়ে কি হচ্ছে, এখানে এডিপি প্লাস পিআই অ্যাডিনোসিন ডাইফসফেট আর একটা ইনঅর্গানিক ফসফেটকে নিয়ে দুটো একসাথে কম্বাইন করে তৈরি করছে অ্যাডিনোসিন ট্রাইফসফেট। তো এইভাবে এটিপি ফর্ম করছে এবং এই এটিপিটা মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্সের মধ্যে স্টোর হচ্ছে। তাহলে মাইটোকন্ড্রিয়া যেহেতু এনার্জিকে স্টোর করছে ইন দ্য ফর্ম অফ এটিপি, তাই মাইটোকন্ড্রিয়া হচ্ছে কি ইজ আ পাওয়ার হাউস অফ সেল। আচ্ছা, নেক্সট আমরা চলে আসছি অর্গানেল রাইবোজোম। রাইবোজোম ইজ এ মেমব্রেনলেস অর্গানেল। এটার কোনো মেমব্রেন নেই। or without membrane, amembranous structure। এটার দুটো সাবইউনিট রয়েছে, একটা স্মল সাবইউনিট আর একটা লার্জ সাবইউনিট। দু রকমের সেল আমরা দেখেছি, একটা প্রোক্যারিওটিক সেলস আর একটা ইউক্যারিওটিক সেলস। প্রোক্যারিওটিক সেলস আর দ্য সেলস হ্যাভিং প্রিমিটিভ টাইপ অফ নিউক্লিয়াস। প্রিমিটিভ টাইপ অফ নিউক্লিয়াস মিনস আমরা নিউক্লিয়াসের স্ট্রাকচার স্টাডি করবো যখন দেখব, মেন 4টে পার্ট থাকে একটা ডেফিনেট নিউক্লিয়াসে। সেই মেন 4টে পার্টের কোনো একটা বা দুটো পার্ট যদি না থাকে, তাহলে সেই রকম নিউক্লিয়াসকে আমরা বলছি প্রিমিটিভ নিউক্লিয়াস আর প্রিমিটিভ টাইপ অফ নিউক্লিয়াস।
আর ইউক্যারিওটিক নিউক্লিয়াস আর দ্য ইউক্যারিওটিক সেলস আর দ্য সেলস হ্যাভিং definite nucleus. Definite nucleus means having 4 specific part. সেই 4টে স্পেসিফিক পার্ট নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিয়ার ফাইবার, নিউক্লিওলাস অ্যান্ড নিউক্লিওপ্লাজম। আমরা নিউক্লিয়াসের স্ট্রাকচার যখন আঁকবো তখন আমি পার্টসগুলো বোঝাচ্ছি। তো প্রোক্যারিওটিক সেল যেটা প্রিমিটিভ টাইপ অফ নিউক্লিয়াস ক্যারি করছে, মানে ব্যাকটেরিয়া, ভাইরাস, এদের ক্ষেত্রে আমরা দেখি এই সমস্ত সেলসগুলোতে এদের রাইবোজোমের টাইপ হচ্ছে কি, দেয়ার রাইবোজোমস ইজ 70s। আর ইউক্যারিওটিক সেলস যেটা, তাদের রাইবোজোমের স্ট্রাকচার হচ্ছে কি 80s, এটা তাদের বোঝায়। তো এটার মানে কি 70s 80s, এটার মানে কি? এস মানে হচ্ছে জেডবার্গ ইউনিট। সেন্ট্রিফিউগেশন বলে আমরা একটা টার্ম পড়েছি আগে, যে সেন্ট্রিফিউগেশন মানে হচ্ছে একটা এরকম ড্রামের মতো জিনিস যার মধ্যে মেটেরিয়াল নিয়ে সেটাকে খুব হাই রোটেশনে এটাকে ঘোরানো হচ্ছে, সেটা সেকেন্ডে কয়েক হাজার রোটেশন, সেরকম এখানে সেরকম যে মেকানিজমটা এখানে রয়েছে সেন্ট্রিফিউগেশন মেশিনের ক্ষেত্রে, যে একটা সেন্টারে রইল একটা বাঁধা, এবার তার মধ্যে দিয়ে সেই লিকুইডটাকে ঘোরানো হচ্ছে। এতে কি হচ্ছে, যেগুলো ভারী সেগুলো নিচের দিকে প্রেসিপিটেট পড়ে যাচ্ছে। তো যখন সেলুলার অর্গানেলসের রাইবোজোমকে যখন এরকম সেন্ট্রিফিউগেশন করা হচ্ছে, তখন কি হচ্ছে, লার্জ সাব ইউনিট আর স্মল সাব ইউনিট, দুটো সাব ইউনিটেরই প্রেসিপিটেশন রেট আলাদা করে দেওয়া হয়েছে। 70s এতে আমরা লিখছি সবসময় 30s আর 50s। তার মানে 30 হচ্ছে স্মল সাব ইউনিট, 50 হচ্ছে লার্জ সাব ইউনিট। স্মল সাব ইউনিটের প্রেসিপিটেশন রেট 30, লার্জ সাব ইউনিটের প্রেসিপিটেশন রেট হচ্ছে 50। ঠিক আছে, তো দুটো মিলিয়ে হচ্ছে 70। এবার কোয়েশ্চেন হচ্ছে 30 আর 50 এই দুটো মিলিয়ে তো হয় 80, বাট আমরা এখানে কেন লিখছি 70 লিখছি এই কারণেই। দেখো একটা জিনিস, যখন আমি একটা পেনের এক্সাম্পল দিচ্ছি, এই পেনটার ওপরে সাপোজ এই পেনটা হচ্ছে লার্জ সাব ইউনিট আর এই পেনের ঢাকনাটা হচ্ছে স্মল সাব ইউনিট। যদি আমি দুটোকে পরপর ঠিক এইভাবে রাখি, তাহলে আমি এটার যা ডিস্টেন্স প্লাস এটার ডিস্টেন্সটা নেব, তাহলে টোটাল আমরা ডিস্টেন্সটা একটা মাপ পাবো। কিন্তু যদি আমি পেনের ঢাকনাটাকে এর মধ্যে ঢুকিয়ে দিই, তাহলে কি হলো, এখানে এই যে ডিস্টেন্সটা সেই ডিস্টেন্সের মধ্যে ঢুকে গেল। তাহলে এটা যদি 30 হয় আর এটা যদি 50 হয়, তাহলে 30-50 এইভাবে রাখলে আমি টোটাল ডিস্টেন্সটা পাবো 80। কিন্তু ম্যাগনেসিয়াম আয়ন কি করছে, ম্যাগনেসিয়াম আয়ন এই দুটো সাব ইউনিটকে, এই দুটো সাব ইউনিট স্মল সাব ইউনিট আর লার্জ সাব ইউনিটের এখানে থাকে হচ্ছে ম্যাগনেসিয়াম আয়ন। এই ম্যাগনেসিয়াম আয়ন দুটোকে এমনভাবে জয়েন করে রাখছে, তাই জন্য হচ্ছে এখানে সেই ডিস্টেন্সটা কিছুটা কম হয়ে গিয়ে হচ্ছে 70s। ঠিক একই রকমভাবে 80s এর দুটো সাব ইউনিট, একটা 40s, একটা হচ্ছে 60s। 40sটা হচ্ছে স্মল সাব ইউনিট আর 60sটা হচ্ছে লার্জ সাব ইউনিট। তো স্মল সাব ইউনিট আর লার্জ সাব ইউনিট দুটো মিলিয়ে হচ্ছে 80s। তাহলে এটার ক্ষেত্রেও ঠিক তাই, মাঝখানে কিছুটা ডিস্টেন্স কমে গিয়ে সেটা হয়ে যাচ্ছে 80s। তো এই হচ্ছে রাইবোজোম। নেক্সট আমরা আসছি লাইসোজোম। লাইসোজোমকে আমরা বলি, আচ্ছা রাইবোজোমের নিকনেম কি, ইজ আ প্রোটিন ফ্যাক্টরি। লাইসোজোমকে আমরা বলি সুইসাইডাল ব্যাগ। Why it is called suicidal bag? লাইসোজোমে এরকম স্যাক লাইক স্ট্রাকচার, এর মধ্যে 40 টাইপস অফ হাইড্রোলাইটিক এনজাইম আছে। 40 টাইপস অফ হাইড্রোলাইটিক এনজাইম রয়েছে। এই 40 টাইপস অফ হাইড্রোলাইটিক এনজাইম কী করছে, যে কোনো সেলসকে নষ্ট করে দিতে পারে। হাইড্রোলাইটিক
এটার মানে কি, যেখান থেকে জলটাকেও বের করে নেবে তাহলে সেই সেলটা নষ্ট হয়ে যাবে, ঠিক আছে, মানে জল বের করে নিয়ে সেলটাকে ফাটিয়ে দেবে। তো সেখানে লাইসোসোম কী করছে, যে সমস্ত পার্টসগুলো সেলের জন্য ক্ষতিকারক, সেলের কোনো কাজে লাগছে না, সেইগুলোকে লাইসোসোম নিজের সেলের মধ্যে ঢোকাচ্ছে, ঢুকিয়ে এই এনজাইমের মাধ্যমে সেটাকে নষ্ট করে ফেলছে। এবার সুইসাইডাল কথাটার মানে কি, এবার কী করে রিমুভ হচ্ছে সেল থেকে, আস্তে আস্তে এই সেলের মেমব্রেনের কাছে চলে যাচ্ছে, হয়ে সেখান থেকে বাইরে চলে যাচ্ছে। তার মানে কি, ও নিজের নষ্ট হয়ে গেল, সেই সঙ্গে যে পার্টটা সেলের যে পার্টটা সেলের ক্ষতি করছিল সেইটাকে নিয়ে ও নিজে নষ্ট হয়ে গিয়ে সেল থেকে সেটাকে রিমুভ করে দিল। তাহলে নিজে নষ্ট হয়ে যাওয়ার সাথে সাথে ও সেল থেকে নোংরাগুলোকে সরিয়ে দিচ্ছে, তাই জন্য একে আমরা বলছি সুইসাইডাল ব্যাগ। আচ্ছা, নেক্সট আসছি গলগি অ্যাপারেটাস অর গলগি বডি। গলগি বডি কীরকম দেখতে, গলগি বডির স্ট্রাকচার হচ্ছে এরকম। এইগুলো হচ্ছে সিস্টার্নি, এইগুলো হচ্ছে স্মল ভেসিকলস, দিজ আর লার্জ ভেসিকলস, লার্জ ভেসিকলস, স্মল ভেসিকলস, সিস্টার্নি। এই দিকের ফেসটাকে বলে হচ্ছে ফর্মিং ফেস, আর এদিকের ফেসটাকে বলে হচ্ছে ম্যাচিউরেটিং ফেস। মানে এই স্মল ভেসিকলসগুলো এদিকে ফর্ম করছে, আস্তে আস্তে সেটা যখন উপর দিকে যাচ্ছে তখন সেটা লার্জ ভেসিকলস হয়ে যাচ্ছে। গলগি বডির নিকনেম হচ্ছে কি, দিজ আর কল্ড secretory organelle. Why they are called secretory organelle? এরা হরমোনস, এনজাইম এগুলোকে সিক্রেট করে, জেনারেলি গ্ল্যান্ডসগুলোতে গলগি বডিগুলো বেশি থাকে। আচ্ছা, নেক্সট আমরা আসছি প্লাস্টিড। প্লাস্টিডস তিন রকমের আছে, ক্লোরোপ্লাস্টিড, লিউকোপ্লাস্টিড অ্যান্ড ক্রোমোপ্লাস্টিড। ক্রোমো means color, leuco means white, chloro means green. প্লাস্টিড জেনারেলি প্লান্টসে থাকে। ক্লোরোপ্লাস্টিড যেটা প্লান্টের গ্রিন পোর্শনটাকে বোঝাচ্ছে, বিশেষ করে লিভ গ্রিন কালারের স্টেম এগুলোর মধ্যে রয়েছে ক্লোরোপ্লাস্টিড। লিউকোপ্লাস্টিড হোয়াইট কালারের প্লাস্টিক, রুট কিছু ফ্রুটসের ভেতরে। ক্রোমোপ্লাস্টিড ফ্লাওয়ারের পেটালসে রয়েছে, ফ্লাওয়ারের রয়েছে, ঠিক আছে, কিছু ফ্রুটের পেরিকার্পে রয়েছে, বাইরের যে খোসাটা ফলের তার মধ্যে রয়েছে, ঠিক আছে। তো প্লাস্টিডের পজিশনগুলো মনে রাখতে হবে। আর এর মধ্যে থেকে স্ট্রাকচার আমরা স্টাডি করব ক্লোরোপ্লাস্টিডের। ক্লোরোপ্লাস্টের স্ট্রাকচারটা কীরকম, যে প্লাস্টিডটাকে আমরা লিফে দেখতে পাই। এটা একটা ডাবল মেমব্রেনাস স্ট্রাকচার, বাইরে রয়েছে আউটার মেমব্রেন, ভেতরে রয়েছে ইনার মেমব্রেন। আউটার মেমব্রেন আর ইনার মেমব্রেনের মাঝখানে একটা স্পেস থাকে যেটাকে আমরা বলি পেরিপ্লাস্টিডিয়াল স্পেস, অ্যান্ড দ্য স্পেস ইজ ফিল্ড উইথ দ্য লিকুইড কল পেরিপ্লাস্টিডিয়াল লিকুইড। This is outer membrane, this is inner membrane. কয়েনের মতন এভাবে রয়েছে। দুটো মেমব্রেনের মাঝে এই যে স্পেসটা, এই স্পেসটাকে বলে
প্লাস্টিডিয়াল স্পেস, আর ফ্লুইডটা যেটা থাকে সেটাকেই আমরা বলবো পেরিপ্লাস্টিডিয়াল ফ্লুইড। আচ্ছা, এই কয়েনগুলো সাজানো রয়েছে ভেতরে দেখা যায়, এটাকে আমরা বলছি গ্রানা, আর একটা সিঙ্গলকে আমরা বলছি থাইলাকয়েড। এই থাইলাকয়েডের মধ্যে ক্লোরোফিল রয়েছে, এখানে ফটো সিস্টেম থাকে যেটা সানলাইটটাকে অ্যাবজর্ব করতে পারে। এই যে ফাঁকা স্পেসটা রয়েছে এটাকে আমরা বলছি স্ট্রোমা। এটা সাধারণত লিফে থাকে, গ্রিন পার্টে থাকে ক্লোরোপ্লাস্ট, যেহেতু ক্লোরোফিল কন্টেইনিং মানে ক্লোরোফিল যে পিগমেন্ট এটাকে ক্যারি করছে তাই ক্লোরোপ্লাস্ট। আচ্ছা, নেক্সট আসছি আচ্ছা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এন্ডোপ্লাজমিক রেটিকুলামে আসার আগে আমি চলে আসছি নিউক্লিয়াসের স্ট্রাকচারে। আচ্ছা, ক্লোরোপ্লাস্টের নিকনেম হলো ইজ দ্য কিচেন অফ প্লান্ট। অ্যাকচুয়ালি লিফ ইজ দ্য কিচেন অফ প্লান্ট, বাট কিচেনের মেন রোলটা প্লে করছে ক্লোরোপ্লাস্টে, তাই এটাকেই আমরা বলছি কিচেন অফ লিফ। নেক্সট আসছে নিউক্লিয়াস। Nucleus is also called brain of cell. ব্রেন অফ সেল, তাই তো? ব্রেন কেন বলছি? ব্রেনের কাজ কি? ব্রেনের কাজ এটা আমাদের সমস্ত বডি অ্যাক্টিভিটিসকে কন্ট্রোল করে আমাদের ব্রেন। সেরকমই সেলের মধ্যে যে অর্গানেলসগুলো আমরা পড়লাম এতক্ষণ, তো এদের প্রত্যেকেরই অ্যাক্টিভিটিসকে কন্ট্রোল করছে নিউক্লিয়াস, তাই নিউক্লিয়াসকেই আমরা বলছি ব্রেন অফ সেল। কীরকম হয় এদের স্ট্রাকচার? এটা একটা মেমব্রেনাস স্ট্রাকচার, ডাবল মেমব্রেন। এটা হচ্ছে, আমি এদিকে পয়েন্ট আউট করছি, এটা হচ্ছে আউটার মেমব্রেন, এটা হচ্ছে ইনার মেমব্রেন। এই যে ফাইবার লাইক স্ট্রাকচারটা ড্র করেছি এটা হচ্ছে ক্রোম্যাটিন ফাইবার, এদের মধ্যে যে সাইটোপ্লাজমটা রয়েছে সেটা হচ্ছে কি কল্ড নিউক্লিওপ্লাজম। ক্রোম্যাটিন ফাইবার और क्रोमोसोम, ক্রোম্যাটিন ফাইবার আর ক্রোমোসোম, ইনার মেমব্রেন, আউটার মেমব্রেন। আর এই যে পার্টটা রয়েছে দিস পার্ট ইজ কল্ড নিউক্লিওলাস। দুটো মেমব্রেন, আউটার মেমব্রেন আর ইনার মেমব্রেনের মাঝখানে যে স্পেসটা রয়েছে দিস স্পেস ইজ কল্ড পেরিনিউক্লিয়ার স্পেস। perinuclear space and the fluid filled space called perinuclear fluid. আচ্ছা, নিউক্লিওলাস যে স্ট্রাকচারটা রয়েছে ডেন্স পার্ট উইদিন দ্য নিউক্লিয়াস, এটাকে আমরা একটু ইলাবোরেটলি দেখি কীরকম দেখতে।
নিউক্লিওলাসটাকে এরকম দেখতে। এর মধ্যে দু রকমের পার্ট রয়েছে, কিছু ফাইবারস পার্ট রয়েছে, কিছু গ্র্যানুলার পার্ট রয়েছে। এটা আউটার পোর্শন, এটা ইনার পোর্শন। এদের মাঝখানে যে গ্যাপগুলো রয়েছে, এটা দিয়ে কী হচ্ছে, নিউক্লিওপ্লাজমের সাথে কানেকশান রয়েছে। আর নিউক্লিয়ার মেমব্রেনের মধ্যেও পোর্স রয়েছে, যেই পোর্সটা হেল্প করছে কি সাইটোপ্লাজমিক কানেকশানটাকে ধরে রাখছে, মানে নিউক্লিওপ্লাজম কানেক্টস উইথ দিস পোর টু দ্য সাইটোপ্লাজম। এদের মেন কাজ আমি এই মাত্র বললাম, কন্ট্রোল করছে আদার সেলুলার অ্যাক্টিভিটিসকে। ঠিক আছে, দিজ আর অর্গানেলস। তো এই অর্গানেলসগুলোর প্রত্যেকটা স্ট্রাকচারগুলো আমার ডায়াগ্রামগুলো সামনে রেখে পড়ো, আর সেই সঙ্গে ফাংশনসগুলো তোমাদের বইয়েরতে কনসাইজ বায়োলজি যে বই আছে সেই বইতে একটা চার্ট করে দেওয়া আছে। ওই চার্টটা খুব ভালো করে তৈরি করে ফেলো, ব্যাস তাহলে চ্যাপ্টারটার 90% পড়া হয়ে যাবে। ওই চার্টটার মধ্যে স্ট্রাকচার আর ফাংশনগুলো সুন্দর করে পয়েন্ট করে দেওয়া আছে, প্রত্যেকটা পয়েন্ট ভালো করে স্টাডি করো। আমি এরপর নেক্সট চ্যাপ্টার পড়াবো।